আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস, যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির জামাত জামাত। এখন এখন এদের কি হয়েছে? এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে। কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে। আমরা জানি না, আমরা জানি না, এটা আমরা কি এটা জানি না? আমরা তো আমরা কি গত বাংলাদেশের 15 বছরের এই গল্পটা জানি না? রাইট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই। এটা আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষটা পাবে, এটা এরকমই ছিল। কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিগ্ধা। আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন, কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না, বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি। আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে, এনসিপি কে আমার বোঝা হইতেছে, কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না। আপনি এগুলো অ্যাড্রেস করলে, আমি যদি এগুলো অ্যাড্রেস করি, সামান্তা একটা প্রশ্ন ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না। সামান্তা এটাকে ঘুরায় পেঁচায় জবাব দিতেছে, কারণ হচ্ছে সে জানে তাকে পলিটিক্স করতে হবে। সে আমি যাকেই জিজ্ঞেস করি সেই এরকম করেই বলবে, কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকার ঘোষণা করে যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা, সেটা যদি আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে, ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে। আপনি সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন? কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার? বলেন। আমি কিন্তু এখানে এখানে কোন নাগরিক পার্টিকে এনসিপি কে প্রশ্নটা করিনি। আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান, বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি। যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল, তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার ওন্না ঠিক আছে কিনা। ওন্না ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজনম্যানের সামনে থেকে, তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই। আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। সে বলতে পারে না যে আজ এই যে এই ফ্লিপকার্টটা ঘুরছে, এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না, ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বচকে যাবেন, সেখানে আরো ভরকে যাবেন। ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য, উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ছাড়া ঘুরে তার জন্য তো না, কিন্তু ওই বক্তব্য তো, এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই। আমার এন্ড্রোস করে নাই, কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন? সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে? 500টা ইস্যু আছে, 500টা ইস্যু রেজিস্টার কথা বলবে। একটা সেকেন্ড, একটা সেকেন্ড। সবকিছু না, আরে আমার কথা হচ্ছে, আমি আবারও বলছি, এটা অনেক স্বপ্নের অনেক আশা কিন্তু এই এদের কাছে। সেই জায়গা থেকে বলছি, আপনি বলেন তো এই এনসিপি যেই মেয়েরা আছে এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে, ট্রলিং করা হয়েছে, তারা কি করছে? তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা কি দিবে? এই প্রশ্নের উত্তর দেন। না, সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আমরা আচ্ছা খালেদ ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধা উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি কি এটা? ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম। ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালে? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোডের তো প্রতিদিন কত সালে পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো গুলির পাশাপাশি এইটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে তো আইন, হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট করার অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে আপনি মাত্র আমারে জিজ্ঞেস করেছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে, ব্যক্তি স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই ক্রাইম করা মানে, বুঝি নাই। আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না, কিন্তু আমি টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি না মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম। সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাসে তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্যে দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় না, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আরেকটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করবো, আমরা যখন 10 জন মিলে আলাপ করবো, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং একটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবোস করে, তার পাওয়ার শো করে, এটা কোনো সমতা নাই, এটা কোনো আর্গুমেন্ট, এটা কোনো আলোচনা না।